এই বাইকটা হচ্ছে এয়ার কুলড একটা ইঞ্জিন। এই বাইকটাতে অয়েল কুলিং ইঞ্জিন, আর এই বাইকটা হচ্ছে লিকুইড কুলিং বিশিষ্ট একটা ইঞ্জিন। ওয়েলকাম টু রাইড বুক। আমরা যারা বাইক রাইড করি তারা এয়ার কুলড, অয়েল কুল এবং লিকুইড কুল এই তিন জাতীয় এয়ার কুলিং সিস্টেম সম্বন্ধে অবহিত আছি। বাংলাদেশে এয়ার কুলড, অয়েল কুলড কিংবা লিকুইড কুলিং সিস্টেম তিন ধরনের বাইকের অ্যাভেলেবল রয়েছে। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে কোন বাইকটা, কোন এয়ার কুলিং সিস্টেমটা বাংলাদেশের জন্য বেশি ফিজিবল সেটা আজকে প্রমাণ করার চেষ্টা করব বিচার বিশ্লেষণের মাধ্যমে। ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই কোনো একটা কনক্লুশনে পৌঁছাতে পারবেন, মাঝখান থেকে চলে যাবেন না। সো প্লিজ ভিডিওটা দেখুন সম্পূর্ণ। প্রথমে এয়ার কুলড ইঞ্জিন সম্পর্কে বলি। এয়ার কুলড ইঞ্জিনের মেইন আইডিয়াটা হচ্ছে যে ইঞ্জিনের হিটটাকে এয়ারে ট্রান্সফার করে দেওয়া ডিরেক্টলি। এখন এটা কীভাবে কাজ করে, ইঞ্জিনের যে আউটার সার্ভিসটা থাকে যেখানে কম্বাসন চেম্বার অবস্থিত, ঠিক তার ওপরিভাগেই হচ্ছে মেটাল ফিন্স বা খাঁজ দেওয়া হয়ে থাকে। তো এটা যেটা হয়, যখন বাইকটা মুভ করতে থাকে তখন এই খাঁজের মধ্যে থেকে এয়ারগুলো ফ্লো হয়, এবং এই এয়ার ফ্লো করার সময় ইঞ্জিনের যে হিটটা উৎপাদিত হচ্ছে সেটাকে ইঞ্জিন থেকে ওই ফিনের মধ্যে থেকে বাতাসটা ক্যারি করে নিয়ে যায়। এখন এই ইঞ্জিনগুলোর অ্যাডভান্টেজটা হচ্ছে এগুলোর খুব সিম্পল ডিজাইনের হয়ে থাকে এবং এর পার্টসের সংখ্যাটাও কম হয়। সাধারণত কমিউটার সেগমেন্ট কিংবা স্পোর্টস কমিউটার সেগমেন্টে আমরা এয়ার কুলিং সিস্টেমটা বেশি ব্যবহৃত দিয়ে দেখি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার কোনো অ্যাডিশনাল মেনটেন্যান্সের প্রয়োজন হয় না। এয়ার কুল সিস্টেমের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন এই কুলিং সিস্টেমে বাইরের এনভায়রনমেন্ট এবং এর এয়ার ফ্লো স্পিডের উপর নির্ভরশীল। যখন এয়ার কুলড একটা বাইক হাইওয়েতে চলে তখন এটির খাঁজগুলোর মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি ঠান্ডা বাতাস প্রবাহিত হয় এবং ইঞ্জিনটা এফেক্টিভলি ঠান্ডা হয়। কিন্তু গরমের দিনে যখন তাপমাত্রা বেশি থাকে তখন একই গতিতে চলা একই বাইকের ইঞ্জিনের তাপমাত্রা কম ঠান্ডা হয়। আবার এই বাইকটি কোনো শহরের ট্রাফিকে দাঁড়িয়ে থাকে কিংবা ধীরগতিতে চলে তখন এটি বাতাসের প্রবাহ না থাকায় অনেক বেশি হিট আপ হয়, যা সরাসরি কম্বাসন চেম্বারের এফিসিয়েন্সি, ফুয়েল ইকোনমি এবং ইঞ্জিনের ডিউরেবিলিটি কমিয়ে দেয়। ঠিক এই কারণে হায়ার সিসি বাইকগুলো এই টাইপের কুলিং সিস্টেমের উপর নির্ভর করতে পারে না। দেখুন, এয়ার কুলড সিস্টেম ইঞ্জিনের আউটসাইড অংশতেই শুধু ঠান্ডা করতে পারে, কিন্তু ভেতরের অংশগুলো যেমন পিস্টন, ভালভস এই জায়গাগুলোতে কিন্তু বাতাস পৌঁছাতে পারে না। তো এই উত্তপ্ত অংশগুলোকে এমন কিছু দিয়ে ঠান্ডা করা যেতে পারে যেটা অলরেডি ইঞ্জিনের ভেতরেই আছে, আর সেটা হলো ইঞ্জিন অয়েল বা লুব্রিক্যান্ট। অর্থাৎ এই ইঞ্জিন অয়েলকে ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়, বা যে পদ্ধতিটা ডিজাইন করা হয়েছে সেটাই হলো অয়েল কুলিং সিস্টেম। 150 বা 160 সিসির কিংবা 200 সিসির বাইকগুলোর মধ্যে একটু পারফরমেন্স ওরিয়েন্টেড কিন্তু মাইলেজের দিকে একটু কনসার্ন, এরকম জাতীয় যে কনসেপ্টের বাইকগুলোকে প্রডিউস করা হয় সেখানে অয়েল কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়। এটা অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। ইঞ্জিন অয়েলের সাধারণ কথা হচ্ছে ইঞ্জিনকে লুপ করা বা ইঞ্জিনের ভেতরকার ইন্টারনাল যে পার্টসগুলো আছে সেটার ফ্রিকশনকে লো রাখা। কিন্তু সেই একই ইঞ্জিন অয়েলের আরেকটা কাজ এখানে অ্যাড হয়, সেটা হচ্ছে ইন্টারনাল পার্টসগুলোর সংস্পর্শে এসে হিটকে অ্যাবজর্ব করা এবং সেটাকে আবার ঠান্ডা করা। এখন প্রশ্ন উঠতে পারে, এয়ার কুল বাইকেও তো ইঞ্জিন অয়েল ব্যবহৃত হয়, তাহলে এখানে পার্থক্যটাকে? এখানে মূল পার্থক্যটা হচ্ছে অয়েল কুলিং সিস্টেমের যে বাইকগুলো থাকে সেগুলোতে এক্সট্রা 200 থেকে 300 ml অ্যাডিশনাল লুব্রিকেন্টের প্রয়োজন হয়। এখন এই এক্সট্রা লুব্রিকেন্টটা কী করে, একটা এক্সট্রা কম্পোনেন্ট থাকে এই সিস্টেমে যেটাকে অয়েল কুলার বলা হয়, সেই অয়েল কুলারের মধ্যে থেকে কন্টিনিউয়াসলি ফ্লো হতে থাকে এবং এই অয়েল কুলারটা আবার ঠান্ডা হয় বাতাসের মাধ্যমে। এটি অনেকটা ছোটো রেডিয়েটরের মতো, যার মধ্যে অনেকগুলো খাঁজ থাকে, যেটা সাধারণত বাইক ইঞ্জিনের ফ্রন্ট সাইডে মাউন্ট করা হয়। আগে বলেছিলাম যে এই ইঞ্জিন অয়েলের ভেতরকার পার্টস থেকে তাপ শোষণ করে এবং হিট ক্যারিয়ার হিসেবে কাজ করে। তারপর সেটা ইঞ্জিনের ভেতর থেকে বেরিয়ে সামনে মাউন্ট করা অয়েল কুলারের মধ্যে চলে যায়। যখন বাইকে চলতে থাকে তখন অয়েল কুলারের মধ্যে দিয়ে, খাঁজগুলোর মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হয় এবং ইঞ্জিন অয়েল ঠান্ডা করা হয়, সেটি আবার ইঞ্জিনের ভেতরে ফেরত যায়। তাহলে এয়ার কুল সিস্টেমে যে প্রধান লিমিটেশন ছিল সেটা হচ্ছে আউটার পার্টগুলোকে ঠান্ডা হয় কিন্তু ভেতর অংশ ঠান্ডা হচ্ছে না, সেই সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু অয়েল কুলিং সিস্টেমের একটা লিমিটেশন রয়ে যাচ্ছে, আর সেটা হলো ইঞ্জিন অয়েলকে ঠান্ডা করতে সেই বাইরের বাতাসের উপরেই ডিপেন্ড করতে হচ্ছে। অর্থাৎ বাইকটি যদি মুভ করতে থাকে তখন ঠান্ডা হবে, আর দাঁড়িয়ে থাকলে ইঞ্জিন ঠান্ডা করতে পারবে না। এই মুভ করা বা দাঁড়িয়ে থাকার উপর বেস করে আনইভেন টেম্পারেচার বাইকের ইঞ্জিনে তৈরি হয়, যেটা বাইকের ইঞ্জিনের লঞ্জারভিটি, ফুয়েল এফিসিয়েন্সিকে মারাত্মকভাবে ব্যাহত করে। তো এই প্রবলেমগুলোকে ফিক্স করতে আসে লিকুইড কুলিং সিস্টেম। সাধারণত স্পোর্টস বাইক যে বাইকগুলো রয়েছে আমাদের দেশে অ্যাভেলেবল, R15 CBR, এই বাইকগুলোতে আমরা সবসময়
লিকুইড কুলিং সিস্টেমটা ব্যবহৃত হতে দেখি। এর কারণ হচ্ছে যেগুলো একটি হাই রিভিং ইঞ্জিন এবং এটার পারফরমেন্সের জন্য বেশি ফোকাস হয়ে থাকে, সেই জন্য সাধারণত এই বাইকগুলোতেই লিকুইড কুলিং সিস্টেমটা ব্যবহৃত হতে দেখি। এটা অনেকটা ইঞ্জিনকে একটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখার জন্য কন্ট্রোল কুলিং সিস্টেম। টেকনিক্যালি ইঞ্জিন অয়েলটাও একটা লিকুইড, কিন্তু এটার হিট অ্যাবজর্ব করার ক্ষমতা একই পরিমাণ পানির তুলনায় কম, তাই এই কুলিং সিস্টেমে পানি ব্যবহার করা হয়। এখানে ইঞ্জিনের ভেতর দিয়ে যাতে পানি প্রবাহিত হতে পারে সেজন্য কিছু ফাঁপা প্যাসেজ ইনবিল্ট থাকে, যেটা সিলিন্ডার ব্লক বা সিলিন্ডার হেডের চারপাশে দেয়া থাকে। এগুলোকে কুলেন্ট জ্যাকেট বলা হয়। তরল পানিকে এই কুলেন্ট জ্যাকেট বা ফাঁপা অংশগুলোর মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি প্রবাহিত করার জন্য একটা রেডিয়েটর ভূমিকা পালন করে। এই রেডিয়েটরের মধ্যে একটা মোটর যুক্ত থাকে যেটা লিকুইডকে প্রবাহিত করার কাজটি করে। যখন বাইক মুভ করে তখন ন্যাচারাল এয়ার ফ্লো থেকে ইঞ্জিন ঠান্ডা করার কাজটি হয়। আবার বাইকটি যখন দাঁড়িয়ে থাকে তখন কিংবা হেভি ট্রাফিকের মধ্যে পড়ে যায় তখন এই ইঞ্জিনকে নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পরেই মোটরটি নিজে থেকে চালু হয়ে যায়। অর্থাৎ অয়েল কুলিং সিস্টেমের যে লিমিটেশন ছিল যেটা ওভারকাম করা হয়েছে এই সিস্টেমটাতে। এখন প্রশ্ন আসতে পারে, পানি তো মেটালের সংস্পর্শে থাকলে জং ধরিয়ে ফেলে কিংবা হাই হিটের সময় বাষ্প হয়ে উড়ে যায়। এটা সত্য, আগের দিনে আমরা গাড়িগুলোতে দেখতাম রেডিয়েটরে বারবার পানি ঢালা লাগতেছে এবং অতিরিক্ত গরমের সময় অনেক সময় রেডিয়েটর ব্লাস্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্যা সমাধানে দুইটা জিনিস এখন ব্যবহার করা হয়। নাম্বার 1, কুলিং সিস্টেমটাকে প্রেশারাইজড এবং সিল্ড করা হয়েছে। নাম্বার 2, প্লেইন ওয়াটারের বদলে এখন কুলেন্ট ব্যবহার করা হয়, যেটাতে পানি এবং বিশেষ কেমিক্যালের মিক্সচার থাকে। সাধারণ পানির তুলনায় এই কেমিক্যালের মিক্সচার করা পানির ক্ষয়রোধ করার এবং হাই প্রেশারে বাষ্প হয়ে যাওয়ার সমস্যাটা সমাধান করা হয়। এছাড়াও লিকুইড কুলিং সিস্টেমে এক ধরনের থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়, যেটা কোল্ড স্টার্ট দেওয়ার সময় লিকুইডকে ইঞ্জিনের ভেতরে ঢুকতে দেয় না। সকালবেলা বা ফাস্ট স্টার্ট দেওয়ার সময় যখন ইঞ্জিন তার অপটিমাল টেম্পারেচারে পৌঁছায় তারপরে কুলেন্টকে ইঞ্জিনে মেইন ইঞ্জিনে প্রবেশ করতে দেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে এয়ার কুল সিস্টেমের বা অয়েল কুল সিস্টেমের যে লিমিটেশনগুলো ছিল সবগুলো সমাধান করে ফেলে এই মডার্ন টেকনোলজি। বাট দিস মডার্ন টেকনোলজি কামস উইথ অ্যান অ্যাডিশনাল মেনটেন্যান্স কস্ট। সাধারণত লিকুইড কুলিং সিস্টেমে অনেকগুলো এক্সট্রা সেন্সর ব্যবহৃত হয়, যেটা ইঞ্জিনের ডিজাইন প্যাটার্ন কিছুটা কমপ্লেক্স করে ফেলে। তাই এই জ্ঞানতন টেকনিশিয়ান এই ধরনের বাইককে সার্ভিস করতে পারে না এবং এগুলো অনেক সেন্সিটিভ হয়ে থাকে। তাই একটু দক্ষ এবং প্রিমিয়াম সার্ভিস পয়েন্টগুলোতেই এই বাইকগুলো সার্ভিসেবল। এছাড়া কুলেন্ট রিফিল করা কিংবা মেনটেন্যান্স করার জন্য একটা এক্সট্রা খরচ রয়েছে। তো এখন কনক্লুশনে আসি। এয়ার কুল সিস্টেমে কুলিং এজেন্ট হলো বাতাস, যেটার হেভি ট্রাফিকের টেম্পারেচার কন্ট্রোলিং ভালো না, কিন্তু কোনো বাড়তি খরচ নেই এবং কমিউটার সেগমেন্টের বাইকের জন্য রিয়েলিস্টিক। অর্থাৎ যারা পারফরমেন্স এবং ইঞ্জিন লঞ্জারভিটির চাইতে খরচকে প্রাধান্য দেয় তাদের জন্য এই এয়ার কুলিং সিস্টেমের বাইকটা প্রযোজ্য। আবার অয়েল কুলিং সিস্টেমের কুলিং এজেন্ট হলো ইঞ্জিন অয়েল, যেটা ট্রাফিক টাইমে কুলিং হ্যান্ডেল করার ক্ষমতা গড়পড়তা ধরনের। এটার মেনটেন্যান্স কস্ট লো এবং সাধারণত ক্রুজিং বা বেসিক পারফরমেন্সের বাইকের জন্য এটা ভালো, আর এটার মেনটেন্যান্স কস্ট এয়ার কুল থেকে একটু বেশি হয়। লিকুইড কুলিংয়ের কুলিং এজেন্ট হচ্ছে মডিফাইড ওয়াটার বা কুল্যান্ট, যেটা ট্রাফিক টাইমে টেম্পারেচার হ্যান্ডেল করার ক্ষমতা সাধারণত অন্যান্যদের থেকে বেশি, মেনটেন্যান্স কস্ট তুলনামূলকভাবে বেশি এবং ইঞ্জিন পারফরমেন্স ধরে রাখার এবং ডিউরেবল রাখার অন্যান্য থেকে বেশি ক্ষমতা রয়েছে। অর্থাৎ অ্যাডিশনাল মেনটেন্যান্স কস্ট বহন করার ইচ্ছা যাদের আছে, যাদের আশেপাশে এই বাইকের সার্ভিসিং করার দক্ষ টেকনিশিয়ান বা সার্ভিস পয়েন্ট আছে, তাদের জন্য এই কুলিং সিস্টেমের বাইকগুলো প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে এরকম ফুয়েল ক্রাইসিস মুভমেন্টে ইলেকট্রিক ভেহিকেল আমাদের কতটুকু হেল্পফুল হতে পারে এবং ইন ফিউচারে যে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ টু হুইলার সেক্টরে যেটাকে আমরা বাইক হিসেবে অভিহিত করি সেটার যে একটা বিপ্লব ঘটতে যাচ্ছে সেটা সম্বন্ধে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করব। তো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নেক্সট ভিডিও আপডেটটা সরাসরি সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।